এটা ঠিকই যে এটা মূলত উঠেছিল সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, কারণ তখন সিপিএম এর বিরুদ্ধে প্রচুর ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিসের অভিযোগ আসতো। বুথ দখল করছে, ভোট জাল করছে, জাল ভোট দিয়ে দিচ্ছে, লোককে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে, এরকম ভুয়ো মানে হাজার হাজার অভিযোগ ছিল। তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে রামের ভোট শ্যামবাড়ি দিয়ে চলে আসছে। রাইটার্স অভিযান কি কারণ সেটা সত্যি বোঝা যায় না, কারণ ফটো আইডেন্টিটি কার্ড ইন্ট্রোডিউস করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন মমতা ব্যানার্জি এতগুলো লোককে রাইটার্স নিয়ে গিয়েছিলেন সেটা জানি না। তিনি যদি সিপিএম এর পার্টি অফিস ঘেরাও করতেন তাও একটা কথা ছিল। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন তার কারণ আছে। এর আগের নির্বাচনে যেবারে ডোনাল্ড ট্রাম্প হেরে যান 4 বছর আগে, তখন অভিযোগ উঠেছিল যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যারা সহযোগী অনেকে তারা গিয়ে হামলা করেছিল। গোরে নির্বাচনে হেরে গেলেন, আজ থেকে সে প্রায় 20 বছর আগে। তখনও কিন্তু অভিযোগ উঠেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি হয়েছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, ভারতীয় নির্বাচন সিস্টেম বা নির্বাচন পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটার আইডি কার্ড। যেই ভোটার আইডি কার্ড এবার হচ্ছে আমেরিকা, তারাও এটাকে গ্রহণ করতে চলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং এই সিস্টেম যে ভোটার আইডি কার্ড তারও ভূয়সী প্রশংসা করেছেন এবং তারা এটা গ্রহণ করতে চলেছেন। কি বলবেন? একটা কথা বলি, ভারতে ভোটার কার্ড বা ভোটারদের ফটো আইডেন্টিটি কার্ডের ইতিহাস কিন্তু আজকের নয়, অনেক পুরনো ইতিহাস। প্রথমের প্রস্তাবটা এসেছিল 1957 সালে, যে প্রত্যেক ভোটারকে একটা ফটো আইডেন্টিটি কার্ড দেওয়া যেতে পারে, ওইটা দেখাবে তারপর ভোট দেবে। নানা কারণে ওটা বাস্তবায়িত হয়নি। 90-এর দশকে এটা নিয়ে দাবি উঠতে শুরু করে 80-র দশকের শেষ থেকেই। এবং এটা ঠিকই যে এটা মূলত উঠেছিল সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, কারণ তখন সিপিএম এর বিরুদ্ধে প্রচুর ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিসের অভিযোগ আসতো। বুথ দখল করছে, ভোট জাল করছে, জাল ভোট দিয়ে দিচ্ছে, লোককে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে, এরকম ভুয়ো মানে হাজার হাজার অভিযোগ ছিল। তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে রামের ভোট শ্যামবাড়ি দিয়ে চলে আসছে। ফটো আইডেন্টিটি কার্ড থাকলে এটা আর সম্ভব নয় বলে সেই সময় মনে করা হয়েছিল এবং এই নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল, দাবি দেওয়া হয়েছিল। টিএন সেশন সেই সময়কার নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বলেছিলেন যে না, ফটো আইডেন্টিটি কার্ডই দরকার। সিপিএম বিশেষত ওদের নেতা জ্যোতি বসু টিএন সেশন সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন, ম্যাগালোম্যানিয়াক এইসব কথা বলেছিলেন। সেটা নিয়ে 1993 সালে আমরা জানি কি ঘটনা ঘটেছিল। 21শে জুলাই পশ্চিমবঙ্গে ফটো আইডেন্টিটি কার্ডের দাবিতে হঠাৎ করে তৎকালীন কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেস তারা রাইটার্স অবরোধের ডাক দিল। রাইটার্স অভিযান কি কারণ সেটা সত্যি বোঝা যায় না, কারণ ফটো আইডেন্টিটি কার্ড ইন্ট্রোডিউস করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন মমতা ব্যানার্জি এতগুলো লোককে রাইটার্স নিয়ে গিয়েছিলেন সেটা জানি না। তিনি যদি সিপিএম এর পার্টি অফিস ঘেরাও করতেন তাও একটা কথা ছিল, কারণ এর সবচেয়ে বেশি বিরোধী ছিল সিপিএম। তাঁর রাইটার্স অবরোধ করার সিদ্ধান্তটা একটা ভুল এবং হাস্যকর টেকনিক্যাল ভুল ছিল, সেটা অন্য বিষয়। কিন্তু মানুষ মারা গিয়েছিল এবং তারপরে গোটা ভারতবর্ষে এ নিয়ে এমন দাবি ওঠে যে শেষ পর্যন্ত সবাই মেনে নেয় যে ফটো আইডেন্টিটি কার্ড চালু হবে। ফলে ইতিহাসটা অনেক পুরনো। যদি 1993ও ধরি তাহলেও তো এটা একটা পুরনো বিষয়, মানে অনেক দিন ধরেই এই ফটো আইডেন্টিটি 33 বছরের বেশি এই বিষয়টি চলছে। ফটো আইডেন্টিটি কার্ড এমন একটা ডকুমেন্ট যেটা বিভিন্ন জায়গায় প্রমাণপত্র হিসেবে দেখানো হয়, অনেক মানে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য কাজে লাগে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে একটা ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বারটা গুরুত্বপূর্ণ সবার কাছে। তাই ফটো আইডেন্টিটি কার্ড ভারতবর্ষের একটা মানে নির্বাচনী ডকুমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু পরের যে প্রশ্নটা তুমি বললে, এখন আমেরিকা এটাকে ভূয়সী প্রশংসা করছে এবং সেভ আমেরিকা অ্যাক্ট করে তারা এটাকে চাইছে। একদম ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন তার কারণ আছে। এর আগের নির্বাচনে যেবারে ডোনাল্ড ট্রাম্প হেরে যান 4 বছর আগে, তখন অভিযোগ উঠেছিল যে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যারা সহযোগী অনেকে তারা গিয়ে হামলা করেছিল, বলেছিল জোর করে হারানো হয়েছে এবং ওখানে মানে যারা ভোট দেওয়ার কথা না তারা ভোট দিয়ে চলে গেছে। ট্রাম্পকে হারানোর জন্য নাকি একটা চক্র সক্রিয় হয়েছিল। হতে পারে, নাও হতে পারে, ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, আমি বলবো না। কিন্তু তারও অনেক দিন আগে, আমি বলছি প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র যেবারে তিনি নির্বাচিত হলেন এবং হেরে গেলেন, আল গোরে বলে একজন মানুষ, আল গোরে খুব চমৎকার মানুষ, তিনি পরিবেশ আন্দোলন নিয়ে একটা বেশ ভালো কাজ আছে, গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে খুব সুনামের সঙ্গে তিনি কাজ করে গেছেন। আল গোরে নির্বাচনে হেরে গেলেন, আজ থেকে সে প্রায় 20 বছর আগে। তখনও কিন্তু অভিযোগ উঠেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি হয়েছে। ভোট জালিয়াতি হতে পারে তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে
প্রতিটি রাজ্যে বা কেন্দ্রে কোনো নির্বাচন কমিশন নেই। ওখানে নির্বাচন পরিচালনা করে এমনি প্রশাসন, তারাই নির্বাচন পরিচালনা করে। এবং যেহেতু নির্বাচন পরিচালনা করে, অনেক সময় অনেক ফোর্স তারা যদি সংঘবদ্ধ হয় যে কাউকে একটা জিততে দেবো না বা হারিয়ে দেবো, এটা কিন্তু ঘটে যেতে পারে। আগে হতো না, কিন্তু বিগত 20 বছর ধরে এই অভিযোগগুলো আসছে। প্রথমবারে আল গোরের নির্বাচনে পরাজিত হওয়া নিয়ে এবং জর্জ বুশ জুনিয়রের জেতা নিয়ে এই অভিযোগটা উঠেছিল। গতবারে 4 বছর আগে অভিযোগ উঠলো, 5 বছর আগে ডোনাল্ড ট্রাম্প যেবারে হেরে গেলেন, অভিযোগ উঠেছিল যে তাকে জোর করে হারানো হয়েছে এবং সেখানে যে শক্তিগুলো ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য সক্রিয়, তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা জাল ভোট দিয়েছে। ফলে আমেরিকাতেও অভিযোগটা উঠছে, রাজনৈতিক ক্ষমতাকে দখল করার জন্য এই ধরনের মানে নোংরা পদ্ধতি নেওয়া যায়, সেটা আমেরিকানরা ভাবতেও পারতো না। কিন্তু এখন তারাও ভাবতে শুরু করেছে যে না, এই নোংরামিটা হচ্ছে। তাই তারাও এখন জাল ভোট আটকাতে এই ফটো আইডেন্টিটি কার্ড সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। কিন্তু আমি মনে করি যে এক্ষেত্রে ভারতের কৃতিত্ব সবচেয়ে বেশি, ভারতই এটা সবচেয়ে আগে চালু করেছে। অন্যদিকে তাহলে এবার বিরোধীরা কি বলবে, যারা এই সিস্টেমগুলোকে নিয়ে বারবার প্রশ্ন করে? না, ভারতে বিরোধী বলতে সত্যি অদ্ভুত বিরোধী। এদেশের বিরোধীদের দেখলে মানে আমার মনে হয় না যে এদেশে আর মানে অন্য কিছু দরকার আছে, খারাপ কিছু ভাবার। 1 নম্বর বিরোধী কংগ্রেস। যখন নির্বাচনে যেতে সব ঠিক আছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো গোলমাল নেই, কোথাও কোনো গোলমাল নেই, সব ঠিক আছে। তারাই যে তেলেঙ্গানায় জিতলো, কোনো অসুবিধা নেই। গতবারে কর্ণাটকে জিতলো, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। যে নির্বাচনে হারবে সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বলতে শুরু করবে ভোট জালিয়াতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। ভোটার আইডি কার্ড নিয়েও অনেক আইডেন্টি কার্ড নিয়েও প্রশ্ন উঠেছিল, একদম। দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা ফটো আইডেন্টিটি কার্ডের জন্যে এতগুলো মানুষের জীবন তাদের ভুল রাজনীতির জন্য চলে গিয়েছিল, তারাও এগুলো নিয়ে প্রশ্ন তোলে। তারা নাকি জাল ভোটের প্রশ্ন তোলে, এবারেও নির্বাচনকে মানতে পারছেন। তৃতীয় হচ্ছে আঞ্চলিক দলগুলো, যেরকম বিশেষত সিপিএম এর মতো দল। আমি মনে করি ভারতবর্ষে ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিস বা নির্বাচনী যে দুর্নীতি, তার গুরু ঠাকুর হচ্ছে এই সিপিএম। কংগ্রেস শুরু করেছিল অস্বীকার এই পশ্চিমবঙ্গে 72 সালে বুথ দখল, বিরোধীদের হারিয়ে দেওয়া, এগুলো কংগ্রেস শুরু করেছিল। কংগ্রেস সেখানে 26-27টা কেন্দ্রে গোলমাল পাকিয়েছিল, ওটা সিপিএম বলে বেড়ায়, সব কেন্দ্রে হয়েছিল। কিন্তু ওখান থেকে শিক্ষা নিয়ে সিপিএম, মানে বদ শিক্ষা নিয়ে আর কি, সিপিএম ওটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল। ওই একজন সাংবাদিক বরুণ সেনগুপ্ত প্রায় একটা কথা ব্যবহার করতেন, সেটা হচ্ছে বৈজ্ঞানিক রিগিং। সিপিএম ওটা চালু করলো এবং সেটা হচ্ছে যে রামের ভোট শাম দেবে, শামের ভোট যদু দেবে, যদুর ভোট মধু দেবে। তারপর যখন মানে কার্ড চালু হলো, দেখা গেল মানুষের হাত থেকে কার্ড ছিনিয়ে নিয়ে ওখানে ইয়ে করে দেয়। ফলে চাইলে 2 নম্বরই করাই যায়, ওটা সিপিএম করে দেখিয়েছে, তৃণমূল করে দেখিয়েছে যে কিভাবে 2 নম্বরই করা যায়। কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড, আমি বলবো এটা ফার্স্ট ডিফেন্স। অন্তত প্রত্যেকের কাছে ভোটার আইডেন্টিটি কার্ড থাকলে এটা দিয়েই কিন্তু ভোট দেওয়ার বন্দোবস্ত করা যায়। আমার যেটা মনে হয় একটা করা যেতে পারে, যেটা হয়তো আমেরিকা তাই করবে, সেখানে যে কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা দিয়ে তারা নির্বাচনী ক্ষেত্রে ঢুকতে পারবে এবং তারা ভোটটা দিতে পারবে। ফলে ফটো আইডেন্টিটি কার্ডে শুধু হবে না, আমার ধারণা আমেরিকা আরেকটু এগোবে। প্রত্যেকের যে ভোট, তার যে একটা নিজস্ব চোখ বা হাতের ছাপ, সেইগুলো সমেত একটা প্রমাণ কিছু থাকবে তার মধ্যে, একমাত্র তার ভোটটা সেই দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এইরকম একটা নিশ্চয়ই কোনো পন্থা পদ্ধতি আমেরিকা আবিষ্কার করবে। ভারতবর্ষেও সেই পন্থা পদ্ধতি আবিষ্কার করার কাজ চলছে, আমার ধারণা ইতিমধ্যে অর্জিত হয়তো হয়ে গেছে। এগুলো একটা ইন্ট্রোডিউস করাটা সময়ের অপেক্ষা। এটা করলে ভোটার আইডেন্টিটি কার্ড থাকবে এবং ভোটার আইডেন্টিটি কার্ড কেড়ে নিয়ে একজনের ভোট আরেকজন সেটাও দিতে পারবে না, ভোটটা পড়বেই না। এইরকম একটা পদ্ধতি আবিষ্কার করলে আমার মনে হয় একটা নিশ্ছিদ্র ফটো মানে ভোটার ব্যবস্থা চালু করা যাবে, ভোট ব্যবস্থা। অন্য সময় আমরা দেখেছি যে কয়েক মাস আগে যখন ডোনাল্ড ট্রাম্প ডেট ইকোনমি বলেছিল ভারতবর্ষকে, সেই সময় বিরোধীরা কিন্তু অনেক ধরনের মন্তব্য করেছিলেন, এইটাকে নিয়ে অনেক কিছু করেছিলেন, জলঘোলা করা হয়েছিল। তাহলে এখন তারা কি বলবে? না, আমি আবার বলি, এই বিরোধী হিসেবে রাহুল গান্ধীর মতো এত কুৎসিত বিরোধিতা কোনো রাজনৈতিক দল কেউ করেনি। এই কিছুদিন আগে ও যে ধরনের কথা বলেছে, সেখানে ইটালির প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে কথা বলেছে, মোদি ইটালির প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। সেখানে একটা মানে কংগ্রেসের সভায়, কি রচনাত্মক কংগ্রেস সভা নাকি, সেখানে কোন রচনা লিখেছে ভগবান জানে, কিন্তু সেই রচনা লিখতে গিয়ে দেশের মুখটা পুড়িয়েছে।
সে মেলোনিকে জড়িয়ে, ট্রাম্পকে জড়িয়ে যে ধরনের কুৎসিত মন্তব্য করেছে সন্দীপ দীক্ষিতকে ডেকে এই ঘাড়ে হাত রেখে, এটা তারপরে ইটালি থেকে প্রতিবাদপত্র এসছে যে এটা কেন করছেন, আমার দলের দেশের প্রধানমন্ত্রীকে কেন জড়াবেন। ফলে আমি যা দেখি, এই রাহুল গান্ধীর মতো লোকগুলো প্রধানমন্ত্রী পদের জন্যে দেশকে যে কোনো নিচে নামাতে পারে, কারণ ওরা মনে করে যে প্রধানমন্ত্রীটা ওই পরিবারের পৈতৃক জমিদারি, ওটা না হলে ওরা একেবারে যেন মরে যাচ্ছে। প্রধানমন্ত্রী পদ ওরা মনে করে ওরাই রাজা বাদশাহ, বাকি সবাই প্রজা, ওরা সব রাজা। ওটা এই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপরে এসে হাজির হয়েছে। ফলে তারা এই লেভেলে নামতে পারে। আর সিপিএমের কথা হচ্ছে, সিপিএম বা অন্যান্য বামপন্থী দলগুলো এরা হচ্ছে পেশাদার নৈরাজ্যবাদী। কিছু থাকে মানুষের মধ্যে যারা পেশাদার নৈরাজ্যবাদী, নৈরাজ্য সৃষ্টি করে তারা খুশি হয়, তারা ফলে এই সুযোগে তারা এই জন্য নৈরাজ্য করতে চায়। ফলে এই দলগুলো এক জায়গায় এসছে, কংগ্রেস, সিপিএম বা আর কিছু আঞ্চলিক দল, তার মধ্যে তৃণমূলের মতো কিছু দল রয়েছে, যারা কাছাকাছি এসেছে। লক্ষ্য একটাই, ভারতের এই যে স্থিতিশীল ব্যবস্থা তাকে ডিসরাপ্ট করো। নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় এসছে, দেশের উন্নতি করছে, ওটাকে আটকে দাও। কংগ্রেসের আমলে ভারত যেরকম ভিক্ষাপাত্র পাই ধরিয়ে দিয়েছিল, আবার ভারতকে ভিক্ষাপাত্র ধরিয়ে দাও। আর সেটা হলে ইউরোপ বা আমেরিকার তো খুব খুশি হয়, তারা এখানে রপ্তানি করতে পারবে, ভারতবর্ষ রপ্তানি করবে, ভারতবর্ষ সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করবে, ব্রাহ্মস রপ্তানি করবে। তো ইউরোপ বা আমেরিকার পক্ষে এর চেয়ে বড় গাত্রদাহ আর কি হতে পারে। ফলে ভারত আমদানি করবে, তারা রপ্তানি করবে। ওই সময়কার ইতিহাসকে ওরা ফিরিয়ে আনতে চায়। কিন্তু আমি আবার মনে করি যে ভারতের মানুষজন কিন্তু এখন অনেক বেশি গণতান্ত্রিক বিষয়গুলো বুঝে গেছে। জনসংখ্যার একটা বড় অংশ আর এখন আর নিরক্ষর নয়, তারা সাক্ষর, তারা বুঝতে শিখেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ। ফলে আলটিমেটলি তারা জানে যে কাকে নির্বাচিত করলে কি করতে হয়। তাই ওই ককরোচ হোক, ছারপোকা হোক, যেই হোক না কেন, তার সঙ্গে বামেরা ঢুকতে পারে, তৃণমূল ঢুকতে পারে, সবাই এক ক্যাটেগরি। ককরোচ, ছারপোকা, বাম, তৃণমূল সব পাশাপাশি রয়ে গেছে, কারণ সবাই একই ক্যাটেগরির লোক। তারা যতই চেষ্টা করুক, ভারতের এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় ওরা কিন্তু উপযুক্ত জবাব পাবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই।